দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটির আজকের এই আয়োজনে। আজ আমরা আমাদের মাঝে অতিথি হিসেবে যাকে নিয়ে এসেছি তাকে বলা যায় আমাদের মডেলিং ইন্ডাস্ট্রির ওয়ান অফ দি স্টার, এবং যাদেরকে দেখে আসলে মডেলিংটাকে আমরা চিনেছি, মডেলিং এত সুন্দর একটা পেশা হতে পারে সেটা জেনেছি, এবং সেই সাথে যিনি তার অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি মডেল এবং অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমিকে। কেমন আছেন? এই তো ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়েলকামিং মি ইন ইয়োর শো। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। তো আমরা জানি যে খুব শীঘ্রই আপনার অভিনয় করা চলচ্চিত্র রিলিজ পাচ্ছে, সেটি নিয়ে নিশ্চয়ই অনেক ব্যস্ততা রয়েছে। একটু জানতে চাই চলচ্চিত্র সম্পর্কে, এবং সেই সাথে জানতে চাই যে এক্সপেকটেশনস কেমন। আসলে সামিয়া জামান প্রযোজিত, শবনম ফেরদৌসি পরিচালিত আজব কারখানা সিনেমাটা আমি শুরু করেছিলাম 2019 সালে। আমি তখন জানতাম না যে একটা সিনেমা তৈরি হতে অনেকটা সময় লাগে, এবং শুধু শুটিং করে বসে থাকলেই হবে না, এটা প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশনের পেছনে অনেকটা সময় চলে যায়। সো আই ওয়াজন্ট রেডি দ্যাট টাইম, বাট আমি যেই ধরনের সিনেমা দিয়ে নিজের ডেবিউটা করতে চেয়েছিলাম, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। সো আমি তখন এমনিতেও একটু প্রিপেয়ার হচ্ছিলাম যে নাটকের যেই বোর্ডমটা আমাকে গ্রাস করছিল ওইটা থেকে একটু বের হতে আমার মনে হচ্ছিল যে আমি আর একটু এক্সপ্লোর করতে পারি। শুধুমাত্র বড় পর্দার জন্য রেডি হব সেটা না, একটা শর্ট ফিল্ম করতে গিয়ে, হেলেন অফ ট্রয়, ইভান মনোয়ারের শর্ট ফিল্মটা করতে গিয়ে আমার মধ্যে যেই সিনেম্যাটিক অ্যারেঞ্জমেন্টসটা আমি দেখলাম, সেটা দেখার পর আমার মনে হলো যে এখন তো সিনেমা অনেক ডেভেলপড, আর যেহেতু আজব কারখানার সিনেমাটা একেবারেই কমার্শিয়াল সিনেমা না, এটা সরকারি অনুদানের সিনেমা, ইটস অ্যান আর্টিস্টিক মিউজিক্যাল ফিল্ম। আমার সঙ্গে কো-স্টার ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তো আমার মনে হয় দ্যাট ওয়াজ ইনাফ। সামিয়া জামান, শবনম ফেরদৌসি এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম তিনটা, ইটস ইনাফ টু সে ইয়েস। সো ওই সময় ইয়েস করা একটা লম্বা জার্নি ছিল, অনেক ফলো আপ করতে হয়েছে, অনেক প্র্যাকটিস করতে হয়েছে, শবনম আপার অনেক অ্যাডভাইস নিতে হয়েছে, অনেক কাউন্সিলিং করতে হয়েছে তার সঙ্গে গিয়ে। আমি সব সময় দিয়েছি, করেছি, এবং আমার মনে হয় যে এটার ফলাফলটা হোপফুলি ভালোই হবে, এবং বাকিটা দর্শকরা বাকিটা একদমই দর্শক বলতে পারবে। বিকজ সবারই এখানে ইন্ডাস্ট্রিতে হয় কি, কাস্টিং নিয়ে, সিনেমা নাটক এগুলো নিয়ে না একটা হাড্ডাহাড্ডি, মানে তোমার না আমার, আমি নিয়ে নিলাম কাস্টিং, তাকে নিয়ে নিলাম, এটার মধ্যে একটা কম্পিটিশন থাকে। যে ডিজার্ভ করে হয়তো সে পায় না, অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। সো এই জিনিসটা এখানে ছিলই না, মানে আমার এই সিনেমাটাতে এই ব্যাপারটা ছিলই না। তারা যে ক্যারেক্টারটা মানে প্লে করবে, সেই ক্যারেক্টারটাতে আসলেই ফিট করবে এরকম একটা মানুষই খুঁজছিল। সো ওই আমি বাকিটুকু বলবো না, বাট আমি এতটুকু বলতে পারি যে ওই ক্যারেক্টারটার জন্য জেনুইন একটা সুপার মডেল দরকার ছিল। সো ওখানে আর আমাকে কোনো মানে কষ্ট করতে হয়নি সেক্ষেত্রে। সো আমি ওইভাবে সিলেক্টেড হয়ে যাই, অ্যান্ড আফটার দ্যাট তো কাজ করাই হলো। আচ্ছা, তো যেহেতু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আমরা জানি যে বেশ ব্যস্তও থাকতে হয় সবকিছু নিয়ে, বাংলাদেশের চলচ্চিত্র আসলে দেখা হয় কিনা, এবং আপনি বলছেন যে একটা চেঞ্জ তো এসেছে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, তো সেই কারণেও আসলে দেখা হয় কিনা চলচ্চিত্র? আমি যখন মানে আমার শুরুর দিককার মডেলিংয়ে যখন আমি সিনেমার অফার পেতাম, তখন আমার ভয় লাগতো লিটারেলি, যে ও আচ্ছা আমি মানা করে দিব, ওরা ভাববে যে আমি মানে ওদের অহংকার দেখাচ্ছি বা আমি পাত্তা দিচ্ছি না, এরকম কিছু কিন্তু না। টেকনিক্যালি মুভি ওয়াজ নট দ্যাট মাচ ডেভেলপড অ্যাট দ্যাট টাইম। সো আই ওয়েটেড যে এটা একটু ঠিক হোক, আমার যেই কাজটা আমি নিজেই দেখবো না সেই কাজে আমি পার্টিসিপেট করব না, এটা আমার একটা এথিক্স সবসময় ছিল। সো এখন যখন দেখলাম যে সিনেমা ইন্ডাস্ট্রি আসলে মানে শুধু মানে একভাবে চলছে না, এটা মানে অনেক মানুষের ইনভলভমেন্ট আছে, অনেক মানে এখন টেকনিশিয়ানসরা যত ডেভেলপড আর তারা যে ধরনের কাজ দিচ্ছে, সেটা দেখে আমার মনে হয়েছে যে না, এখন কাজ করা উচিত। আর এখন আমি লাস্ট হলে গিয়ে বাংলা সিনেমা দেখেছি তুফান। এখন সিনেমার যে অবস্থাটা, এটা আমার মনে হয় এখন ইন্টারন্যাশনালি আমরা নিজেদেরকেও মানে পোর্ট্রে করার মতন, কমার্শিয়ালি যে আমরা কমার্শিয়াল সিনেমাও বানাচ্ছি এবং ওদের বরাবর নিজেদেরকে রাখতে পারবো। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আই এম সো মাচ হ্যাপি যে হয়তো আমরা অনেক সময় অনেক কাজ ফিরিয়ে দিয়েছি, কিন্তু এখন ওই সময়টা আছে যে একটা ভালো কাজের জন্য আমরা আরেকটু ওয়েট করতে পারবো। ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, চলচ্চিত্র নিয়েই যেহেতু কথা বলছি, সিনেমা নিয়েই কথা বলছি, এই চলচ্চিত্র রিলিজের পরপরই অন্য কোনো কাজে হাত দিতে যাচ্ছেন কিনা?
এই চলচ্চিত্র রিলিজের সঙ্গে সঙ্গে অন্য আসলে কোনো কাজে হাত দিতে যাচ্ছি কিনা এটা তো আসলে অন্য আরেকজন প্রযোজক বা পরিচালক বলতে পারবে যে আমাকে কোনো জায়গায় ফিট করবে কিনা। বাট আমাদের বাংলাদেশে একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে জেনুইনলি কাস্টিং খুব কম হয়, মানে নিজেদের মধ্যে একটা কাস্টিং প্রবণতা আছে যে আমি হয়তো তুমি আমার কাজিন, আমি একটা কাজ করছি, আমি তোমাকে কাস্ট করলাম, মানে যেটাকে নেপোটিজম বলা হয়। নেপোটিজম, যেটা ফেভারিটিজম বলতে পারি, নেপোটিজম না বলেও ফেভারিটিজম বলতে পারি। বিকজ ইফ ইউ আর মাই লাইক নো ওয়ান, ইফ ইউ আর লাইক মাই, মানে তুমি আমার লাইক পারসন কেউ একটা, তাই আমি তোমাকে মানে ওই জায়গাটাতে নিয়ে নিলাম, কাস্টিং করে নিলাম। কিন্তু এইখানে যে ডিজার্ভিং আরও কিছু মানুষজন আছে, তাদের অডিশন নিলে তাদের মধ্যে থেকেও একজন ভালো আর্টিস্ট বের করা যেত, তাকে ট্রেন্ড আপ করলেও যে আরও ভালো পারফরমেন্স বের করা যেত, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স বের করা যেত, সেই সুযোগটাই আমাদের আসলে কম। কারণ আমাদের বাইন্ডিংসটাই এখানে, আমাদের টেকনোলজি হাই, পরিচালকরা অনেক আপডেটেড, এখন প্রযোজকরা মানে খুব ইনভেস্ট করতে ইন্টারেস্টেড ভালো ভালো সিনেমায়। বাট আমাদের প্রবলেমটা কাস্টিংয়ে, আর কোথাও নেই। সেই জায়গাটাও বোধহয় খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারবে সবাই, ইচ্ছা থাকলে, ইচ্ছা থাকতে হবে, সেটা অবশ্যই। তো মডেলিং নিয়ে একটু জানতে চাই, মডেলিং নিয়ে, র্যাম্প নিয়ে রিসেন্ট কি কাজ করা হয়েছে? রিসেন্টলি আমরা লং টাইম একটা কাজ নিয়ে মানে খুব নিজেদেরই আমাদের হার্ডওয়ার্ক করতে হয়েছে, আমাদের অনেকটা সময় দিতে হয়েছে, আমাদের লিটারেলি মানে উই হ্যাড টু গিভ এভরিথিং। সেটা হচ্ছে বিএইচএন এর যে ব্লু ড্রপস প্রোগ্রামটা ছিল, অর্জুন রামপাল শো স্টপার ছিল যেই শোটাতে, জুরহামের। সো সেই শোটা নিয়ে আমরা ট্রিমেন্ডাস বিজি ছিলাম এবং ইট কেম আউট গ্রেট। সো আমি ওটা নিয়ে অনেক হ্যাপি। আর যেহেতু একটু মেনশন করতেই হবে, যেহেতু আমাকে দেখে হয়তো অনেকে ইন্সপায়ার্ড, বাট আমি যাদেরকে দেখে ইন্সপায়ার্ড, যাদেরকে দেখে আমার মডেলিং করতে ইচ্ছা করতো বা আমার মনে হতো যে হ্যাঁ এই ধরনের র্যাম্প ইন্ডাস্ট্রি, র্যাম্প মডেলিংটা বাংলাদেশে স্টাবলিশ করা যায়, সেটার মধ্যে একজন ছিল অর্জুন রামপাল, যে যাকে দেখে আমি ইন্সপায়ার্ড, যে ওরা তো র্যাম্প মডেল ফার্স্টে, তারপরে হচ্ছে অ্যাক্টিংয়ে ইন করা। সো আমার ওইখান থেকে মনে হয় যে তার সঙ্গে যে মিট করতে পেরেছি, তার সঙ্গে যে কথা বলতে পেরেছি, এবং আমার শোয়েরই যে শো স্টপার সে ছিল, ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট। ইটস বিয়ন্ড ওয়ার্ডস। এটাকে আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ওই টাইমটা, ওই 1-1.5 মাস, এবং তাকে মিট করার পরেও মানে ফিউ ডেজ, 12 to 15 days, I was kind of lost. এবং I was celebrating, I was enjoying. আমি সব ফোন টোন অফ করে একদম বসেছিলাম যে ওকে ফাইন, আই এম হ্যাপি, আই এম স্যাটিসফাইড, আই এম কন্টেন্ট। সো এখন আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ স্টার্ট করতে পারবো। ইট ওয়াজ আ ট্রুলি ইন্সপিরেশন যে তাকে সামনে দেখা এবং কথা বলতে পারা, এবং অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে স্টেজ শেয়ার করা। এটা তো ইটস নট মানে এভরিওয়ানস কাপ অফ টি। এটা যে আমার জন্য ছিল, এটাতে আমি নিজেকে অনেক লাকি মনে করি এবং আমি অনেক স্যাটিসফাইড। আমার এটা দরকার ছিল অবশ্যই। এবং যেটা হয় যে পছন্দের মানুষ বা যাদেরকে আমরা আদর্শ মনে করি তাদের সাথে কাজ করতে পারাটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা আরো কথা বলবো, আরো গল্প করব, তবে এখন একটি সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেওয়ার। দর্শক, লাইফ অ্যান্ড বিউটিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা কথা বলছিলাম আমাদের সকলের প্রিয় ইমির সাথে। তো অবশ্যই এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল কাজ করার, এবং যেটা আপনি বলছিলেন যে খুব স্টান্ট হয়ে আপনি কাজটা করেছেন এবং ইউ আর স্যাটিসফাইড ফুললি কাজের ক্ষেত্রে। তো আমরা একটু মডেলিং ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলি, যে মডেলিংটা যেই সময় আপনারা শুরু করেছেন, আপনি সহ আরও সাথে যারা রয়েছেন, যাদেরকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি মডেলিং ইন্ডাস্ট্রির স্টার বা এক্স্যাক্টলি পায়োনিয়ার্স, বা যারা শুরু করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু আপনারা সমানভাবে বরঞ্চ আরো বেশিভাবে কাজ করে যাচ্ছেন এবং সবার কাছে কিন্তু ভালোবাসাও পেয়েছেন। সো সেই সময়টা এবং এই সময়টা, আসলে সেই সময়টাতে কোন কোন জায়গায় ল্যাকিংস ছিল বা কোন কোন সুবিধাগুলো আপনারা পাননি, এবং এখন আসলে কোন কোন সুবিধাগুলো আসছে মডেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? তখন আমরা কোন সুবিধা পাইনি, আসলে কোন সুবিধা পাচ্ছি না, তখন ইন্ডাস্ট্রি থেকে কোন সুবিধা পাচ্ছি না, মডেলিং ইন্ডাস্ট্রি থেকে, ওটাতে কনসেন্ট্রেট করার থেকে আমার মনে হয় তখন বিষয় ছিল যে অন্যান্য প্রফেশনে যেসব ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে পরিশ্রম অনেক বেশি। দেখতে মনে হয় যে
মানে বিষয়টা খুব গ্ল্যামারাস, বাট এই গ্ল্যামটার পেছনে অনেক হার্ডওয়ার্ক। আমরা এমনও টাইম যায় যে আমরা বসতেই পারি না, আমাদের দাঁড়িয়ে থাকতে হয় কস্টিউম পরে, যে ওটার আয়রন নষ্ট হয়ে যাবে, ওটা পরে বসা যাবে না। সো এরকম তো আমার বছরকে বছর অ্যান্ড লাইক ইয়ার্স আফটার ইয়ার্স এরকম চলে গিয়েছে। তখন আমার কোনো আফসোস ছিল না, এখনও আমার কোনো আফসোস নেই। আমার মডেলিং ইন্ডাস্ট্রি আমার কাছে সবার আগে, কারণ বাংলাদেশের মানুষ আমাকে মডেল ইনি বানিয়েছে। সো মডেলিং ইন্ডাস্ট্রিকে মানে কোনোভাবেই কোনো নাম্বারে ফেলার কোনো অপশন আমার কাছে নেই, কারণ এই ইন্ডাস্ট্রি আমাকে সব দিয়েছে এবং আমি ইন্ডাস্ট্রির জন্য 100% দিয়েছি। বাট এখনের সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে কম্প্যারিজনটা এটা হতে পারে যে তখন আমরা যেটা স্টারডমটা চেতাম পরে, যে আমি স্টার হব, বাট আমার তো বেসিক কিছু একটা করতে হবে, যে কাজটার জন্য আমার চাহিদা থাকবে, আমি আল বি পেইড, আমার মানে দ্যাট ক্যান বি মাই প্রফেশনালি কাজটা করব। সো ওই বিজনেসটাও থাকবে, ইভেন আমার স্টারডমটা আমাকে আমার কাজ এনে দেবে। যেমন আমি ডেডিকেশনের পর আমি আমার এন্টায়ার লাইফে আমি আমার কোনো রিপোর্টারকে ফোন দিইনি যে একটা আমার নিউজ করে দেন। বাট এখন কি হয়, এখন হচ্ছে বাসায় ড্রয়িং রুমে সবাই দাওয়াত করে, রিপোর্টারদের খাওয়ায়, পরের দিন সকালবেলা বড় একটা ফিচার চলে আসে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে তো আমার কমপ্লেন করার কিছু নেই, লাইক এরা ইজ লাইক দ্যাট। আগে আমাদের টাইমটা অ্যানালগ ছিল, যখন আমরা নিউজ পেপারে ছবি আসবে সেটার জন্য ও আচ্ছা নিউজ পেপারটা খুললাম, দেখলো আমার এত বড় একটা ছবি। বাট এখন তো সবাই ফেসবুক স্ক্রল করে, সোশ্যাল নেটওয়ার্কিং এবং সেলফ প্রমোশন চলে, সেলফ প্রমোটেড স্টার্স এখন বেশি। নিজে মানে হয় না, আমাকে সবাই বানালো, রিপোর্টার আমাকে নিয়ে নিউজ করছে, ফোন দিচ্ছে আমার নিউজ করবে, বাট আমি একটা আসেন ভাইয়া আমি আপনাকে ফেভার করছি, আপনি আমার নিউজটা করে দেন। সো যুগটা এমন। সো এখানে আমার কমপ্লেন করার কিছু না, ইউ হ্যাভ টু জাস্ট গো উইথ দ্য ফ্লো। এখানে আমার কমপ্লেনের কিছুই নেই। আমি আমার মতোই আছি। মডেলিং ইন্ডাস্ট্রির মতন আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। মানুষগুলোর টাইপ চেঞ্জ হবে, মানুষের সিনারিও চেঞ্জ হবে, অ্যান্ড ইটস নর্মাল। আপনি আপনার জায়গা থেকে আপনার যে ডেডিকেশন প্রফেশনালিজমের প্রতি সেটা আপনি দিয়ে যাবেন। জি। আচ্ছা, মডেলিং থেকে এখন একটু অভিনয়ে আসি। মডেলিংয়ের পরপরই আপনি নাটকে অভিনয় করেছেন, আমরা বেশ কিছু নাটকে আপনাকে পেয়েছি, কিন্তু এখন রিসেন্টলি আমরা আপনাকে নাটকে পাচ্ছি না কেন, বা নাটকে আর কাজ করার ইচ্ছে রয়েছে কিনা সামনে, যেহেতু চলচ্চিত্রেও কাজ করছেন এখন? আসলে নাটক নিয়ে যদি বলতে হয়, আমি প্রচুর নাটকে কাজ করেছি, অন অ্যান্ড অফ। মোশাররফ ভাই থেকে শুরু করে, মারজুক রাসেল থেকে শুরু করে, আবুল হায়াত স্যার থেকে শুরু করে, সেলিম ভাই থেকে শুরু করে, অলমোস্ট এভরিওয়ানের সাথে, সিনিয়র যাদের সাথে আমি চিন্তাও করতে পারিনি কখনো যে আমি মানে স্ক্রিন শেয়ার করব, তাদের সঙ্গে আমি কাজ করেছি, এবং তারা আমাকে সেই জায়গাটা দিয়েই, সেই সম্মানটা দিয়েই কাজটা করিয়েছে। এখন একটা সময় এমন হয়ে গিয়েছিল যে মডেলিংয়ের কাজটা ছাড়া, আমার র্যাম্প ওয়ার্কটা ছাড়া, আমি যখন ফ্রি টাইম পেতাম, যে আমার এই 7 দিন ফ্রি আছে বা 3 দিন ফ্রি আছে, তখন আমি একটা ধারাবাহিকের কাজ নিতাম, অথবা আমার 3 দিন শুটিং ডেট দিতে হবে, আমার একটা 1 এপিসোডের নাটক আমি করে দিতে পারবো, তখন আমি বলতাম যে ওকে ফাইন, আমি করে দেবো সে। বাট দ্যাট ওয়াজ নেভার মাই ফার্স্ট চয়েস, ট্রাস্ট মি, দ্যাট ওয়াজ নেভার মাই ফার্স্ট চয়েস, যে আমি আগে নাটক করব। I could be paid much more than মডেলিং যদি আমি ওটা অপশন চুজ করতাম, বাট আমি ওটা চুজ না করে আমি আমার মডেলিংটাকে চয়েস করতাম আগে, তারপরে আমার অভিনয়ের কাজটা আসতো। আমি অভিনয় করে গিয়েছি অন অ্যান্ড অফ সারা বছর ধরেই করে গিয়েছি, এবং অলমোস্ট ভালো সবার সঙ্গে ভালো অভিনেত্রীর সঙ্গে কাজ করে গিয়েছি। কিন্তু আমার একটা সময় পর মনে হলো কি, যে এই একই বোরিং গল্প, এই একই শুটিং সেটে 45টা নাটকের শুটিং হচ্ছে, দেয়ার ইজ নো ডিফারেন্স, জাস্ট মুখগুলো চেঞ্জ হচ্ছে অথবা ডিরেক্টরটা চেঞ্জ হচ্ছে। এই নাটকগুলো দিয়ে আসলে আমি কি মানুষকে মানে কি ডেলিভার করছি, মানে আমি এক্স্যাক্টলি ডেলিভারটা করছি কি? দেয়ার ইজ নো মেসেজ। দেয়ার ইউজ টু বি ফিউ ওয়ার্ডস, নাটক বা শর্ট ফিল্ম বা ধারাবাহিক, যেখানে কিছুটা মেসেজ নির্ভর থাকতো, যে এখান থেকে আমি কিছু একটা শিখতে পারবো, আমিও শিখতে পারবো, যে দেখবে সেও শিখতে পারবে, নিউ জেনারেশন, ইভেন বড় জেনারেশন সবাই শিখতে পারবে। বাট একটা সময় পরে যখন আমার মনে হলো যে ইটস বিকামিং বোরিং, আর আমি জাস্ট ডেট ওয়াইজ আমাকে পে করছে, আমি গিয়ে শুটিং করছি, সবাই মানে ম্যাক্সিমাম টাইমে তখন এরকমই হতো যে ডে ওয়াইজে সবাই পেমেন্ট নিয়ে নিত, আচ্ছা ঠিক আছে আজকে শর্ট, হ্যাঁ বললাম চলে গেলাম। সো ইট বিকেম লাইক দ্যাট। তখন আমার মনে হচ্ছিল যে আমি আসলে এটার জন্য না, মানে এরকম করে কাজ আমার আসলে করার প্রয়োজন নেই। হ্যাঁ, নাটক আমাকে আমার
অভিনয়টা তো এমন জিনিস যেটাতে তোমার প্র্যাকটিস করতে হয়। Exactly. সো প্র্যাকটিস না করলে অভিনয় কখনোই শেখা যাবে না। সো যেটা আমি হয়তো একটা থিয়েটারে জয়েন করলে আমি ওইখানে সময় দিতে হতো, আমি ওখানে কাজ করতাম, আমি সেই সময়টাই নাটকে দিতাম যাতে ওদের সঙ্গে থেকে অভিনয় করতে করতে আমি শিখে যাই। কিন্তু তারপর যখন মনে হলো যে ইটস বিকামিং বোরিং আর দে ইজ নো মেসেজ টু ডেলিভার টু এনিওয়ান, দে ইজ নো বেনিফিট ফর এনিওয়ান, তখন আমার মনে হলো যে না, আই শুডেন্ট ডু ইট। আমার মনে হয় যে মানে ইটস নট মেকিং এনি সেন্স। তখন আমি নিজেকে প্রেসাইজ করা শুরু করলাম। আমার মনে হলো যে না, আমার আগে আমি যেই ধরনের কাজ চাচ্ছি বা আমি যেই আরও বেশি বড় কাজে এক্সপ্লোর করতে পারবো, সেটার জন্য আমার আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে। দেন আই স্টার্টেড প্রিপেয়ারিং মাইসেলফ। আমি আমার বডি ফিটনেস নিয়ে কাজ করা শুরু করলাম, আমি আরও বেশি পড়াশোনা শুরু করলাম, আমার পড়াশোনার যে ব্রেক ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম। আমার তখন আস্তে আস্তে কনফিডেন্স বাড়া শুরু করলো যে না, আমি আসলে মানে আই এম নট ফর স্মল থিংস, আই এম ফর বিগ থিংস। তো ওটা করতে করতে আমি আসলে ইন্টারেস্ট হারিয়ে ফেললাম নাটকের প্রতি, যে না, নাটকটা এখন করবো না। সেখানে আপনি আসলে স্পার্ক পাচ্ছেন? হ্যাঁ, কোনো স্পার্ক নাই, কিছু নাই। তো এখন যেটা হচ্ছে যে বড় পরিসরে আসলে কাজ করার পর যে কাজটা আসলে কোনো মিনিং বহন করে না, সেই কাজটাতে মানে ইন্টারেস্ট হারানোর কারণে আমি নাটক থেকে একটু একটু করে আমি জাস্ট অফ হয়ে গেলাম। তখন আমার মনে হলো যে হ্যাঁ, এমন যদি হয়, এখনও যদি এমন হয় যে ঈদ উপলক্ষে কোনো একটা প্রোগ্রাম, যে মানে কোনো একটা নাটক যেটা মানুষজন ইন্টারেস্ট সহ দেখবে এবং ওটার মধ্যেও কোনো একটা মেসেজ থাকবে, সোশ্যাল মেসেজ থাকবে, তাহলে আমি অফকোর্স এটা করবো। বাট সারা বছর ধরে অনেক ধারাবাহিক, অনেক এক খণ্ডের নাটক এমনি এমনি করে গেলাম। কোয়ালিটিটা আপনার কাছে বেশি ম্যাটার করে? এক্স্যাক্টলি, ওটা আমার আসলে দরকার নেই, ওটার জন্য আমি না। আর আমার যে দর্শক, তারা আমাকে এইভাবে, হ্যাঁ, আমার দর্শকদের একটা আফসোস, আমি সারা দেশে যখন ঘুরতে যাই কাজে বা নিজের জন্য যখনই ঘুরি, তখন তাদের একটাই আফসোস। ইভেন মানে বিদেশে গেলেও আমি বাংলাদেশি মানুষের কাছ থেকে শুনি, আপু আপনি তো কি বলে, আপনাকে স্ক্রিনে কম দেখি কেন, মানে আপনাকে আরও স্ক্রিনে দেখতে চাই। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট আ বিট, দেখা যাবে সময় মতন ভালো কাজে দেখা যাবে। কিন্তু মানে জাস্ট যেন তেন কাজ করার জন্য করব, সেই কাজটা আমি আসলে করতে চাই না। মানে রিমার্কেবল যেন হয় কাজগুলো। এক্স্যাক্টলি, করলাম হয়তো বছরে 5টাই কাজ করলাম, কিন্তু সেটা একটা মিনিং থাকতে হবে, যেটার এক্স্যাক্টলি মিনিংটা কি। বাট যেটা মিনিং বহন করে না, সেটা আমার মনে হয় জাস্ট করতে থাকলাম, এটা আসলে কার জন্যই করার জন্য করা, সেটা ভালো দরকার। আই কুড আর্ন মানি, আমি এখন আই ক্যান আর্ন মানি মোর, বাট আমার আসলে ওটা দরকার নেই আমার মনে হয়। চমৎকার বলেছেন। আবার একটু মডেলিংয়ে ফিরে আসি। যেহেতু যেটা আমি বলছিলাম যে আমাদের দেশের আসলে মডেলিং ইন্ডাস্ট্রিটা শুরু থেকে তো আপনারাই ছিলেন, এবং সেখান থেকে এখন যদি আমরা দেখি যে অনেক বেশি ডেভেলপড হয়েছে, অনেক পরিসরটা বেড়েছে, কাজের ক্যারিয়ার হিসেবে নেওয়ার একটা সুযোগ এসেছে। এবং সব থেকে বড় যে কথা সেটা হচ্ছে আমাদের মডেল এখন ইন্টারন্যাশনালিও কাজ করছে। এটা আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের একটা বিষয়। সো জানতে চাই যে আমাদের যখন শুরু হয়েছিল তখন থেকে আসলে আমাদের ইন্ডাস্ট্রি আমরা যদি এখন বাইরের দেশের সাথে কম্পেয়ার করি, কতখানি ডেভেলপ হয়েছে বা কোনো জায়গায় কি বাকি রয়েছে কিনা কিছু ডেভেলপমেন্টের? দেশ থেকে আমরাও তো বিদেশে প্রোগ্রামে, ফ্যাশন শো বলি বা নাটকের শুটিংয়েও মানে বিদেশে লম্বা সময় থেকে কাজ করা হয়েছে। আগে তোমার মানে এক্স্যাক্টলি মার্ক করা যেত না যে এক্স্যাক্টলি আমি কোন জায়গাটা থেকে গেলে আমি কাজের সুযোগটা পাবো, বা আমার এখান থেকে আমাকে জাজ করবে যে আমি করার যোগ্য কিনা, বা আমাকে ট্রেন আপ করবে, তারপরে আমি যাব। তোমাকে ফুল রেডি হতে হবে। যে রেডি থাকবে বা যে পারফেক্ট থাকবে, তাকে তার লিঙ্ক আপটা ঠিক থাকলে বা তার কানেকশনটা ঠিক থাকলে সে হয়তো কাজে চলে যাবে। কিন্তু সেলফ গ্রুমিং এর যে বিষয়টা, সেলফ গ্রুমিং করতে হতো। আর এখন যে বিষয়টা হচ্ছে, ইটস আ ম্যাস মানে ইন্ডাস্ট্রি। আর হচ্ছে এখন অপশনস আছে অনেক। আমি এর কাছে স্কুলিং করব না তার কাছে স্কুলিং করব, আর আমি বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাইলে আমি কোথায় যাব, বা আমি যদি প্রিন্ট ক্যাম্পেইন করতে যাই কোথায় করব, বা আমি টিভি মডেলিং করতে চাই কোথায় করব। এই জিনিসগুলো আমার মনে হয় এখন অনেক ইজি এবং অনেক সর্টেড। নিজেকে গ্রুম করার অ্যাকচুয়ালি অনেক অপশন, এখন অনেক অপশন। আর আমার মনে হয় এখন ইজি বের করা জিনিসটা, যে আমি এক্স্যাক্টলি কোন রাস্তাটায় গেলে বা কার কাছে গ্রুমিং করে আমি একটা বিউটি প্যাজেন্টে চলে যাব, বা সে আমাকে জেনুইনলি আমাকে স্পট করতে পারবে যে আমাকে দিয়ে কি হবে কি হবে না। এখন এটার সুযোগটা অনেক বেশি, কিন্তু আগে হচ্ছে মানে এটা খুবই ছোট পরিসরে ছিল আর কি। আর মডেলিং ইন্ডাস্ট্রি বিজনেসের কথা যদি আমি বলি, সেখানে চেঞ্জের কথা বললে আমি বলবো যে এখন অনেক
মডেলস, অনেক পার্টিসিপেন্টস, এখন সবাই গ্রুমিং করতে আসে, অনেক সব ঠিক আছে, দ্য দ্য লাইক দ্য প্লেস ইজ এক্সপান্ডিং মোর অ্যান্ড মোর, ইন্টারন্যাশনালি কানেকশন হয়ে যাচ্ছে, সবই হচ্ছে, বাট আমরা একটা জায়গা থেকে যেখানে মডেলিং ইন্ডাস্ট্রিতে পিছিয়ে আছি সেটা হচ্ছে আমাদের স্টেট অফ মাইন্ডটা কেমন, যে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি যদি এখন সেলিম ভাইকে যদি একজন পরিচালক কাস্ট করে একটা কাজে, রাইট, তাকে তো নিশ্চয়ই তার কাজের বয়স এবং তার কাজের এক্সপিরিয়েন্সটা অনুযায়ী তার একটা পারিশ্রমিক নির্ধারণ করা হবে, রাইট। তো আমি একজন নতুনের সাথে তো এসে নতুনকে বলতে পারি না, আচ্ছা ঠিক আছে তোমার পেমেন্ট এটা, তোমার থেকে আরও 2 বেশি দিয়ে দিলাম সেলিম ভাইকে, এটা তো আসলে হয় না। সো আমাদের এখানে যে প্রবলেমটা এখন বিরাজ করছে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের স্টেট অফ মাইন্ড, আমাদের সেট অফ মাইন্ডও কিছু প্রবলেম আছে, যে আমরা আসলে জেনুইন জিনিসটাকে ওভারলুক করে জাস্ট বিজনেস হচ্ছে, আমরা অনেক বাচ্চা কাচ্চা আসছে, আমি ট্রেনিং করছি, আমি ট্রেন আপ করে দিচ্ছি, মানে অনেক প্রফেশনাল, বাট একেবারেই প্রফেশনাল না, একেবারেই আনপ্রফেশনাল। বিকজ তুমি যখন মানে যেই প্রফেশনেই তারা মানে গ্রুম করাচ্ছে বা যারা গ্রুম হচ্ছে, তারা যে কাজটাতে আছে সে কাজে আরেকটা মানুষ তার মানে কাজের এক্সপিরিয়েন্সটা কত বছরের সেটাও তো মানতে হবে। সো আমরা বিজনেস করছি, হয়তো যারা ফ্যাশন শো কাজটা পাচ্ছে, হ্যাঁ, তারা হয়তো নিজেদের প্রফিটটা রেখে জাস্ট ভেঙে টাকা দিয়ে দিচ্ছে। আর্টিস্টের ভ্যালুটা একটা নতুন মেয়ে সে যদি জানে, ধরো সে 2 বছর কাজ করে, আমার কাজের বয়স হচ্ছে 23 বছর, তো সে যে 2 বছর কাজ করে, সে যখন জানবে যে তার থেকে আমার 1 স্টেপ উপরে আমার পেমেন্ট, সে কি আমার জায়গায় কখনো আসতে চাবে কষ্ট করে? কারণ সে তো জানে যে এখানে কতটা পরিশ্রম করতে হয়। তাহলে এই অবজেকশনটা আমার আসলে কাউকেই দেওয়ার নেই। আই হোপ এটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সর্ট আউট হওয়া উচিত। বিকজ আমরা যদি এখানকার পাইওনিয়ার্সদেরকে ঠিক মতন মূল্যায়ন না করি, তাহলে আমরা নতুনদেরকে মূল্যায়ন কিভাবে করবো, আর নতুনরাই বা আমাদের মূল্যায়ন কিভাবে করবে, বা ওরা আমাদের স্টেজ পর্যন্ত পৌঁছাতে চাবে কেন? মানুষ তো চাই যে একটা অফিসেও মানুষ যদি জব করে, মানে জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত, জিএম পর্যন্ত যেতে তো তার অনেকটা বছর পার হতে হয়েছে, রাইট? সো নতুন যে জয়েন করলো তাকে কি জিএম এর থেকে জাস্ট 1 স্টেপ নিচে পেমেন্ট দিলে এটা কি সুইটেবল হয়? তাহলে সে কি কখনো জিএম হতে চাইবে? সে বলবে আমি আমার জায়গায় ঠিক আছি, দরকার নেই। সো দিস ইজ দ্য প্রবলেম। এখন এই প্রবলেমটা আছে এখনও বর্তমান, এবং আমি অনেক ডিস্টার্বড হয়ে যাই মাঝে মাঝে এটা চিন্তা করলে, যে যখন দেখি যে আমার এরার মানুষজন যারা আমার সঙ্গেরই পাইওনিয়ার্সই বলো, তারা যখন আসলে এটাকে ওভারলুক করে, আমার মনে হয় যে ওকে ফাইন, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর বিজনেস, ফাইন, বাট তুমি আমাকে যদি ঠিক মতন মূল্যায়ন না করো, তুমি তোমাকেও মূল্যায়ন করছো না। বিকজ তোমার তো গাছের গোড়াটা দেখতে হবে, যে গোড়াটাকে যদি আমি পানি না দিই তাহলে তো গাছের পাতাগুলো কিভাবে নার্চার করার একটা বিষয় সেখানে থাকে। তো নতুন নিয়ে বা অসামঞ্জস্য নিয়ে আমরা কথা বলছি, সেই জায়গা থেকে যদি বলি, আপনারা যখন শুরু করেছেন, আপনারা যদি 10 জন শুরু করে থাকেন, 9 জনই কিন্তু এখনো পর্যন্ত ঠিক সমানভাবেই টিকে আছেন, এবং সবাই কিন্তু আপনাদের চিনছে, ভালোবাসে বা বলছে যে না ঠিক আছে ও। কিন্তু এখন আপনি বললেন যে এখন তো আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিতে অনেক অপশনস আছে, অনেক সুবিধা আছে, অনেক তাদের জন্য সবকিছু রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপর আমরা কেন এখন সিগনিফিকেন্ট মডেলস পাচ্ছি না, বা অ্যাকচুয়ালি মনে থাকছে এরকম মডেল আমরা কেন পাচ্ছি না? এই তুমি তো তোমার আনসার দিয়ে দিছো যে ওদেরকে সবকিছু রেডি করে দেওয়া হচ্ছে, যেটা ফার্মের মুরগি ওটাকে তো সবকিছু রেডি করে দিয়ে দেওয়াই হচ্ছে। এখন ওর হেলথ অনেক ভালো, এটা বলেই কি লাভ আছে? কারণ যে যা খাওয়া দেওয়া হচ্ছে ওটা খাওয়ার পরই হেলথ ওর, এটা রাইট। আর আমাদের সময় তো আমাদের আসলে কাজের প্রতি একটা অনেস্টি ছিল। আর আমি আমার কথাই যদি বলতে যাই শুধু, তাহলে আমি বলবো যে আমার ছিল আমার হার্ডওয়ার্ক, আমার ডেডিকেশন, আর আমার ড্রিম। আমার আর কিছুই ছিল না। আমি একদম খালি হাতে আসছি, তারপরেও আমাকে মানুষজন সব কিছু দিয়ে দিচ্ছে, নেম ফেম মানি এভরিথিং। তো আমার তো তখন বসে চিন্তা করি না আমি এত 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 কিছু করব, বাট আমার তো আস্তে 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 করতে হয়েছে। এটা একদিনে পসিবল না। তোমার যেটাই খুব কম সময় হবে সেটা সাস্টেইন করবেও কম সময়। সো এটা এমনই যে এখন যেহেতু সব কিছু রেডিমেড, সবাই সেলফ প্রমোটেড মানে স্টার, তো এখান থেকে মানুষ যেমন ফেক হয়ে যাচ্ছে,
তেমন অডিয়েন্স তো দেখলে বোঝে যে এক্স্যাক্টলি কে ফেক আর কে রিয়েল। সো ওরা রিয়েল মানুষজন কম দেখে, যাদেরকে রিয়েল দেখে তাদেরকেই পছন্দ করে এবং তাদেরকে একটা ভোট দেয়। সো এটা তো ওদের প্রবলেম, ওরা তো ঠিক মানুষজনদেরকেই ভোট দেয়। সুন্দর বলেছেন। তো এখন একটু জানতে চাই, যেটা আপনি বলছেন যে একটা আর্টিস্ট সে যেই ফিল্ডে যেই সেক্টরে কাজ করুক না কেন, সেই সেক্টরের সে ফিল্ডের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোর জন্য অবশ্যই টাইম দিতে হয়। যেমন আমি যদি বলি, আমরা স্ক্রিনের সামনে যখন দেখি কাউকে মডেল হিসেবে বা আর্টিস্ট হিসেবে, তাহলে আচ্ছা আমাদের একটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। সরি, আমাদের ফোনটা বোধহয় আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নামটা বলে কোনো প্রশ্ন থাকলে করবেন। আমি সৈয়দা সাদিয়াতুন নেসা স্বর্ণা, ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। আর হচ্ছে আমার একটু কোশ্চেন ছিল যে আমি হচ্ছে মডেলিং বা টিভি শোতে যেতে চাই, এই পদে তো আমার কি কি করা লাগবে বা আমি কাদের সাথে যোগাযোগ করলে বা এরকম কোনো কিছু সুযোগ পাবো বা পেতে পারি? ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তরটি দেওয়া হবে। ধন্যবাদ। যেই প্রশ্নটা আমি অ্যাকচুয়ালি করতে চেয়েছিলাম, যে কেউ যদি মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে চায় বা মডেলিংটাকে প্রফেশন হিসেবে নিতে চায়, তারা আসলে কিভাবে নিজেদেরকে ট্রেন করবে, বা আপনারা কিভাবে নিজেদেরকে ট্রেন করে রেখেছেন? আমরা তো নিজেরা নিজেদের মতোই, আমরা খুবই অর্গ্যানিক, আমরা খুবই ব্যাকডেটেড, আমরা আরো পেছনের যুগের। সো আমরা অনেক অ্যাক্টিভ। এখন সবকিছু একটু আর্টিফিশিয়াল, সো এখন অ্যাক্টিভিটি কম, মানে আদার থিংস বেশি, এক্সট্রা কারিকুলামটা বেশি। এখান থেকে আমার বলবো যে কেউই এমন মানুষ নাই যে এখন সোশ্যাল নেটওয়ার্কিং করে না। সোশ্যাল নেটওয়ার্কে ঢুকে সে দেখবে 5টা স্কুল চেক করবে যে কোন কোন মডেলিং স্কুল আছে, সে ওইখান থেকে চয়েস করবে যে এক্স্যাক্টলি কোন পার্সোনালিটির আন্ডারে গিয়ে সে গ্রুমিংটা করবে। অফকোর্স সে তার রাস্তা বের করে ফেলতে পারবে, আর সে যদি ডিজার্ভিং হয় তাকে কেউ আটকাতেও পারবে না। ডেডিকেশন থাকতে হবে, মাস্ট। একদম কনফিডেন্সটা থাকতে হবে যে আমি পারবো। যদি সেরকম হয় যে আমি পারবোই, আমাকে একটা চান্স দাও, তাহলে সে পারবেই। ইচ্ছা শক্তিটা থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের সময় শেষ। আমরা গল্প হয়তো বা আমরা প্রোগ্রামের পরে আরো করব, কিন্তু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে আসার জন্য, চমৎকার এবং বোল্ড কিছু কথা আমাদেরকে বলার জন্য। আমরা আশা করছি আমাদের দর্শকরা কিছু জিনিস জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং আসলে কোথায় কোথায় আমাদের চেঞ্জ করা দরকার সেটাও আজকে পয়েন্ট আউট হয়ে গেছে অনেকটা। অনেক ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আর থ্যাঙ্কস টু এটিএন বাংলা আমাকে আপনাদের প্রোগ্রামে ডাকার জন্য, আর দর্শকদের জন্য ভালোবাসা থাকলো। থ্যাঙ্কস, ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময়ের জন্য এটিএন বাংলার সঙ্গে থাকুন।